সংরক্ষণ নিয়ে ভারতীয় রাজনীতির বিতর্ক নতুন নয়, কিন্তু যখন সেই বিতর্ক সরাসরি মুসলমান সম্প্রদায়ের শিক্ষা এবং চাকরির সুযোগকে ঘিরে আবর্তিত হয়, তখন তা আরও স্পর্শকাতর হয়ে ওঠে। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত সেই পুরনো প্রশ্নকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। রাষ্ট্র কি সামাজিক বৈষম্য কমাতে বিশেষ সুযোগ দেবে, নাকি সাংবিধানিক সীমারেখা টেনে সমতার নীতি বজায় রাখবে? বহু বছর ধরে আইনি অনিশ্চয়তায় ঝুলে থাকা 5% সংরক্ষণের প্রশ্ন এবার আনুষ্ঠানিকভাবে বাতিলের পথে হাঁটায় এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি শুধুই আইনি বাধ্যবাধকতার ফল, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক বার্তা? বিষয়টা বোঝার জন্য প্রথমেই নজর দিতে হবে তার পটভূমির দিকে। এই সংরক্ষণ কোনো একদিনে তৈরি হয়নি, আবার একদিনে শেষও হয়নি। কয়েক বছর ধরে এটা কার্যত লিম্বতে ছিল, অর্থাৎ কাগজে ছিল, বাস্তবে ছিল না। কখনো আদালতের স্থগিতাদেশ, কখনো অধ্যাদেশের মেয়াদ ফুরিয়ে যাওয়া, এই দুয়ের মাঝে পড়ে মুসলমানদের জন্য ঘোষিত সংরক্ষণ বাস্তবে কখনো পূর্ণ মাত্রায় কার্যকর হয়নি। ফলে নতুন সরকারি রেজলিউশন অনেকটা সেই দীর্ঘ অনিশ্চয়তায় ইতি টানার মতোই। কিন্তু প্রশাসনিকভাবে বিষয়টা যতই সরল মনে হোক, রাজনৈতিকভাবে এর অভিঘাত যথেষ্ট গভীর। এই সিদ্ধান্ত নিয়েছে দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বাধীন সরকার এবং ঘটনাস্থল মহারাষ্ট্র। সরকারিভাবে জানানো হয়েছে, মুসলমানদের জন্য আগে থেকে যে 5% সংরক্ষণ ঘোষণা করা হয়েছিল, সেটা আইনি দিক থেকে নাল অ্যান্ড ভয়েড বা বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এটা এখন আর কোনো সক্রিয় নীতি নয়। সরকার বলছে এটা নতুন কোনো সংরক্ষণ বাতিল নয়, বরং একটা অকার্যকর অধ্যাদেশের আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু বিরোধীদের মতে এই পদক্ষেপ মুসলমান সমাজের শিক্ষাগত এবং কর্মসংস্থানের সম্ভাবনাকে সংকুচিত করার সমান। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, 2014 সালে কংগ্রেস এনসিপি জোট সরকার মুসলমানদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে 5% সংরক্ষণ ঘোষণা করেছিল। তবে সেটা পূর্ণাঙ্গ আইন হিসেবে পাশ হয়নি, একটি অধ্যাদেশের মাধ্যমে চালু করা হয়েছিল। নির্বাচনের আগে তড়িঘড়ি করে নেওয়া হয় সেই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক চাল হিসেবে দেখেছিলেন। পরে নির্বাচনের সরকার বদলে গেলে অধ্যাদেশটি আর আইনের রূপ পায়নি, ফলে তা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই অর্ধেক বাস্তবায়িত সংরক্ষণই বহু বছর ধরে বিতর্কের কেন্দ্র হয়েছিল। অধ্যাদেশে শুধু মুসলমান সংরক্ষণ নয়, মারাঠা সম্প্রদায়ের জন্য 21% সংরক্ষণের কথাও বলা হয়েছিল। এখানেই শুরু হয় সাংবিধানিক জটিলতা। ভারতের সংবিধান অনুযায়ী মোট সংরক্ষণের সীমা 50%-এর মধ্যে রাখার নির্দেশ বহুবার দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। সেই সীমা অতিক্রম করলে তার সমতার নীতির পরিপন্থী হতে পারে বলে আদালত পর্যবেক্ষণ করেছে। ফলে অধ্যাদেশটি শুরু থেকেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে। এরপর বিষয়টা আদালতে গড়ায় এবং বম্বে হাইকোর্ট অধ্যাদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এর ফলে সংরক্ষণ কার্যত স্থগিত হয়ে যায়। আইন হয়নি, আদালতও স্থগিত রেখেছে। এই দুয়ের মাঝে পড়ে মুসলমান সংরক্ষণ বহু বছর ধরে ঝুলন্ত অবস্থায় ছিল। নতুন রেজলিউশন সেই ঝুলন্ত অবস্থাকেই সরকারিভাবে নিষ্পত্তি করেছে। সরকারের যুক্তি স্পষ্ট, যে অধ্যাদেশ আইনে পরিণত হয়নি এবং আদালতে স্থগিত ছিল, সেটাকে কার্যকর সংরক্ষণ হিসেবে ধরা যায় না। তাই প্রশাসনিক স্বচ্ছতার জন্য সেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। তাদের মতে এটা নতুন করে কোনো অধিকার কেড়ে নেওয়া নয়, বরং বহুদিনের আইনি বাস্তবতাকে কাগজে কলমে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ সরকার বলছে সংরক্ষণ আগেই কার্যত ছিল না, এখন শুধু আনুষ্ঠানিকভাবে সেটাকে নিষ্পত্তি করা হলো। কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ নয়। বিরোধীরা এই সিদ্ধান্তকে সরাসরি মুসলমানদের অধিকার খর্ব করার পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের বক্তব্য, সরকার চাইলে নতুন আইন এনে সংরক্ষণকে বৈধতা দিতেই পারত, কিন্তু সেটা না করে পুরনো অধ্যাদেশকেই বাতিল করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এটা কি কেবল আইনি সীমাবদ্ধতার সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার প্রচেষ্টা? এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বর্ষা গায়কোয়াড তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার মতে 2014 সালের সংরক্ষণ নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেবার বদলে সরকার পুরনো প্রক্রিয়াই বাতিল করেছে। আদালতের স্থগিতাদেশ এবং অধ্যাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার যুক্তি দেখিয়ে সরকার মুসলমানদের অধিকারকে বড় ধাক্কা দিয়েছে বলেই তিনি অভিযোগ করেন। তার বক্তব্যে একটা রাজনৈতিক দ্বিচারিতার অভিযোগও উঠে আসে। একদিকে উন্নয়নের স্লোগান, অন্যদিকে সংরক্ষণের পথ বন্ধ। এই সমালোচনার রাজনৈতিক তাৎপর্য রয়েছে, কারণ উন্নয়ন এবং সামাজিক ন্যায়ের সম্পর্ক নিয়ে ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। উন্নয়ন কি শুধুই অবকাঠামো, শিল্প এবং অর্থনৈতিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ, নাকি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করাও তার অংশ? এই প্রশ্ন বারবার সামনে আসে। মুসলমান সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত সেই প্রশ্নকেই আবার নতুন করে আলোচনায় এনেছে।
আরও তীব্র প্রতিক্রিয়া এসেছে মিমের তরফে। দলের নেতা ইমতিয়াজ জলিল ব্যঙ্গ করে বলেছেন, এই সিদ্ধান্ত মুসলমানদের জন্য এক ধরনের রমজান উপহার। তবে একই সঙ্গে তিনি শিক্ষার গুরুত্বের কথাও বলেছেন। সংরক্ষণ না থাকলেও পড়াশোনা বন্ধ করা যাবে না। তার এই মন্তব্য রাজনৈতিক হলেও একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা বহন করে। সংরক্ষণ একটা সুযোগ, কিন্তু শিক্ষাই শেষ পর্যন্ত ক্ষমতায়নের মূল চাবিকাঠি। এই বিতর্কের মধ্যে একটা বড় প্রশ্ন উঠে আসে, মুসলমানদের জন্য সংরক্ষণ কি ধর্মভিত্তিক হওয়া উচিত, নাকি সামাজিক এবং শিক্ষাগত পিছিয়ে পড়ার ভিত্তিতে হওয়া উচিত? ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে সরাসরি সংরক্ষণকে স্বীকৃতি দেয় না, তবে সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণ বৈধ। ফলে বহু রাজ্য মুসলমানদের মধ্যে পিছিয়ে পড়া উপশ্রেণীগুলিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে সংরক্ষণ দেয়। এই প্রসঙ্গে আসে পশ্চিমবঙ্গের উদাহরণ, যা তুলনামূলক বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলে সরাসরি ধর্মের ভিত্তিতে মুসলমান সংরক্ষণ নেই, কিন্তু রাজ্যে বহু মুসলমান সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা ওবিসি কোটা অনুযায়ী শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের সুবিধে পায়। এই মডেলটা সরাসরি ধর্ম নয়, বরং সামাজিক এবং শিক্ষাগত পিছিয়ে পড়ার মানদণ্ডকে ভিত্তি করে তৈরি। পশ্চিমবঙ্গে বর্তমানে ওবিসি সংরক্ষণ প্রায় 17% মতো, যার মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি এই দুই ভাগ রয়েছে। বহু মুসলমান উপশ্রেণী এই তালিকায় অন্তর্ভুক্ত। ফলে বাস্তবে মুসলমানদের একটা বড় অংশ সংরক্ষণের আওতায় আসে, যদিও তা মুসলমান কোটা নামে নয়, বরং অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ হিসেবে কার্যকর। এই নীতিকে অনেকেই সাংবিধানিকভাবে বেশি নিরাপদ বলে মনে করেন, কারণ এটা ধর্ম নয়, পিছিয়ে পড়ার ভিত্তিতে নির্ধারিত। এই নীতি মূলত গৃহীত হয়েছিল মমতা ব্যানার্জির আমলে, যখন রাজ্য সরকার সামাজিক ও শিক্ষাগত সূচকের ভিত্তিতে বহু মুসলমান সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে। এর ফলে সংরক্ষণ নিয়ে সরাসরি ধর্মীয় বিতর্ক কমে, আবার বাস্তব সুবিধেও পৌঁছে যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে। তবে এই নীতিও বিতর্কের ঊর্ধ্বে নয়। বিরোধীরা অভিযোগ করেছে এতে ধর্মভিত্তিক রাজনীতি করা হয়েছে। মহারাষ্ট্রের বর্তমান সিদ্ধান্ত এবং পশ্চিমবঙ্গের মডেল, এই দুয়ের তুলনা করলে স্পষ্ট হয় সংরক্ষণের প্রশ্নে রাজ্য ভেদে ভিন্ন রাজনৈতিক এবং প্রশাসনিক পথ নেওয়া হয়। কোথাও সরাসরি কোটা ঘোষণার চেষ্টা হয়েছে, কোথাও আবার ওবিসি কাঠামোর মধ্যে অন্তর্ভুক্তির মাধ্যমে সমাধান খোঁজা হয়েছে। ফলে এক রাজ্যের সিদ্ধান্তকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা না করে বোঝা কঠিন। সামাজিক দৃষ্টিকোণ থেকে এই বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণ শুধু একটা শতাংশের হিসেব নয়, এটা সামাজিক স্বীকৃতির প্রতীক। পিছিয়ে পড়া সম্প্রদায়ের কাছে এটা রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।